আজকে আমি চট্টগ্রাম জেলখানার ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমাকে চট্টগ্রাম থেকে একজন ভাই মনিরুজ্জামান পাঠিয়েছেন। তিনি কিছু কারণে বেশ কিছুদিন জেলখানায় ছিলেন এবং জেলখানায় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। আমি জেলখানায় থাকাকালীন সময়কার ঘটনা। তখন দুর্গাপূজার ষষ্ঠমী কি অষ্টমী হবে, প্রায় মধ্যরাত। হঠাৎ করে জেলখানার ওয়ার্ড নম্বর 19 হতে বিকট হইচইয়ের শব্দ ভেসে আসলো। ঠিক এমন ভাবে যেই এই জেনে হেতারে লেঙ্গুনি ধরেছে এমন প্রায় অনেক সময় ধরে হইচই হওয়ার পর চুপচাপ হয়ে যায় সবকিছু। পুরো পরিবেশে একদম থমথমে, পিন ড্রপ সাইলেন্স। ওয়ার্ডের মিয়া সাহেবকে অনেকবার ডাকার পরেও সে ভয় আর আসেনি। এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। সকালে উঠে নাস্তা পানি খেয়ে হাত মুখ ধুয়ে আমরা ওয়ার্ড হতে বের হয়ে যাই। এরপর বাইরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা কালকে রাতে ওয়ার্ড নম্বর 19-এ কি হয়েছিল, এত হইচই কেন হচ্ছিল, আর এই লেঙ্গুনিটাই আবার কে? তখন সেই ওয়ার্ড নম্বর 19 থেকেই একজন নিচ থেকে এগিয়ে এসে বলে যে, ভাই আমি মফিজ, আমি কালকে টয়লেটে গিয়েছিলাম একটু, তো কাজ শেষ করে আমি যখন মাত্রই উঠে দাঁড়ালাম ঠিক তখনই দেখতে পেলাম সাদা শাড়ি পরা একটা রক্ত চক্ষু বেশ লম্বা চুলের, হাতের নখগুলো বড় বড় লম্বা একজন মহিলা এসে আমার গলা টিপে ধরল। গলা টিপে ধরে সেই অবস্থায় আমাকে তুলে ফেলল। ঠিক সেই সময় নাকি বাথরুমের দিকে কেউ একজন যাচ্ছিল আর গঙ্গানোর মতো করে শব্দ পাচ্ছিল। সে বাথরুমের দিকে অগ্রসর হতেই নাকি দেখতে পায় মফিজ নামে যে লোকটা হাওয়ায় ভেসে আছে আর তার পা দুটো কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, যেমনটা ফাঁসির মঞ্চে ছটফট করে। ছোড়াছড়ি করছিল পাটা। মফিজের এমন অবস্থা থেকে উদ্ধার করার জন্য মিয়া সাহেবদের অনেক ডাকাডাকি করলেও তারা কেউই নাকি ভয়ে কোনো সাড়া দেয়নি এবং কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এরপর ওয়ার্ড নম্বর 19-এর সকল লোকজনদের ডাকাডাকি করা হয় সাহায্যের জন্য এবং এভাবেই মূলত সেই দিন ওয়ার্ড নম্বর 19 থেকে হইচইয়ের উৎপত্তি ঘটে। ঘটনাটা মফিজের মুখে শোনার সময় আমি তার গলায় বিশাল বিশাল নখের আঁচড়ের দাগ দেখতে পাই। সাথেই মফিজ আমাকে জানায় কালকে লেঙ্গুনির গলা টিপে ধরতেই নাকি তার গলায় এমন আঁচড় লেগে যায়। এরপর নাকি লোকজনের হইচই এবং সেই লেঙ্গুনি নাকি তাকে সেখানে ফেলে চলে যায়। এরপর তার আর কিছু মনে ছিল না। এরপর পূজা আসছিল আর লেঙ্গুনির উৎপাত আরো বেড়ে যাচ্ছিল। তখন সে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উৎপাত শুরু করে দিয়েছিল। আমার মনে কৌতূহল জাগে আর জানতে ইচ্ছা হয়, আচ্ছা এই লেঙ্গুনিটা কে আর এর মানেই বা কি? তাই একদিন আমি কৌতূহল নিয়ে মেয়েদের কাছে যাই আর জিজ্ঞেস করি, ভাই এই লেঙ্গুনিটার মানে কি? সে মেয়েটাই আমাকে বলে যে লেঙ্গুনি মানে জানেন না, এটার পেছনে অনেক বড় কাহিনী আছে। শুনেন, এই কারাগারটা আছে না, এটা একটা শ্মশানের উপরে বানানো। এই কারাগার হওয়ার আগে এর শ্মশান ছিল। অনেকে অনেক পূজা করত শ্মশানের আশেপাশে, বান টান দিত। কারাগার বানানোর সিদ্ধান্ত হয় পরে। কারাগার তৈরির সময় শ্রমিকদের উপর অনেক নির্যাতন আক্রমণ করা হয়, নির্মাণ কাজে বাধা দেওয়া হয়, কিন্তু সরকারি কাজ কাম হওয়াতে এক প্রকার বেশ পাওয়ারেই কারাগারটা তৈরি হয়ে যায়। কারাগার নির্মাণ হওয়ার পরেই আসল সমস্যা শুরু হয়। যখনই এনে আসামি রাখা শুরু হলো ঠিক তখন থেকে আসামের উপর শুরু হলো আক্রমণ। কাউকে চুলে টাইনে ধরা, কারোর গলা টিপা ধরা, খামচি দেওয়া, উপরে তুলে আছাড় মেরে মাথা ফাটিয়ে দেওয়া, বিভিন্ন হুজুর এনে দেখানো হয়, অনেক কিছু করা হয় সমাধানের নামে। এইসব চলতে চলতে জেলার একদিন স্বপ্নে বলতে দেখেন যে আমরা 7 বোন চলে যাব, কারাগারের সবগুলো গেট খুলে দেয়। এরপর এইভাবেই প্রায় কয়েক দফা একই স্বপ্ন দেখে। বড় হুজুর ডাকা হইল, এরপরে স্বপ্নের কথা বলা হলো। ভালোভাবে বিশ্লেষণ করে তাদের দাবি জানা গেল যে ঠিক এইভাবে যে তারা 7 বোন তারা চলে যেতে চায়, কিন্তু এক শর্তে কারাগারের সমস্ত দরজা খুলে দিতে হবে এবং তারা তাদের পছন্দ মতো মহিলা ও শিশুদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সাথে করে নিয়ে যাবে। 7 বোনের এই দাবি জেল কর্তৃপক্ষের কাছে কখনোই মেনে নেওয়ার মতো ছিল না, কারণ এটা সরকারি ইস্যু, বিভিন্ন নিয়মকানুন এবং অপরাধীদের সাথে নিয়ে সম্পৃক্ত। এরপর এই 7 বোনের উৎপাত থেকে না পারতে অবশেষে কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হয় এবং জেলের আশেপাশে 7টা কি 8টা গেট ছিল, সবগুলো মেইন গেট খুলে দেওয়া হয়। এটা প্রায় যুদ্ধের আগের ঘটনা। যখন কারাগারটি নতুন বানানো হয়েছিল তখন সেখানে আসামি লোকজনও তেমন বেশি ছিল না, 500 কি 600 হবে মহিলা শিশু মিলিয়ে। তো কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হলে সকল মহিলা ও শিশু আসামিদের গেটের বাইরে কিছুক্ষণ রাখা হয়। এরপর একে একে আবার সবাইকে কারাবন্দী করা হয়। এখন এখান থেকে তখন সেই 7 বোন তাদের পছন্দের মতো মহিলা এবং শিশু নিয়ে চলে গেছে। কিভাবে কাকে নিয়েছে এবং তাদের মধ্যে কয়জনই বা চলে গেছে সেটা জানার মতো কোনো উপায় ছিল না। কয়েকদিন যাওয়ার পর কারাগারে আবার সেই আগের মতো উৎপাত,
কান্না করতে করতে হেঁটে হেঁটে কে যেন চলে যেত। মধ্যরাত হলেই শুধু কান্না আর হেঁটে হেঁটে যাওয়ার শব্দ। কান্নার শব্দ কারাগারের লোকজনে অতিষ্ঠ হয়ে যায়। এখন এই কান্না করার পেছনে কারণ কি? তাদের চাহিদা তো পূরণ হয়েছে, তাদের তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে তারা কে? এরা আবার কে? তাদের চাহিদা পূরণ হলে তো তারা চলে যাবে বলেছিল, তাহলে সব তারা চলে গিয়ে আবার ফিরে আসলো কেন? আবারও বড় হুজুরকে ডেকে আনা হলো। সবকিছুর বিশ্লেষণে জানা গেছে সেই দিন কারাগারের গেটগুলো খুলে দেওয়ার পরে সেই 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছে, কিন্তু একজন যেতে পারেনি। যে যেতে পারেনি সে নাকি ভালোভাবে হাঁটতে পারে না, লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটে, ল্যাংরা। সেই দিন গেট খুলে দেওয়ার পর তাদের 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছিল। তখন নাকি সেই লেঙ্গুনি ঘুমিয়েছিল, না জানো কি করছিল, তারা তাদের বোনদের সাথে বেরিয়ে যেতে পারেনি। এখন সেই লেঙ্গুনি তার বোনদের অনেক মিস করে এবং বোনদের কাছে চলে যেতে চায়, কিন্তু সে যে চায় তার বোনদের কাছে যাওয়ার জন্য কারাগার কর্তৃপক্ষ যেন আগের মতো করে কারাগারের সবগুলো গেট খুলে দেয়। কিন্তু এই দাবি তো আর মুখের কথা না, সিরিয়াস ইস্যু বললেই করা যাবে না, সরকারি কার্যক্রম, অনেক পারমিশনের প্রয়োজন পড়ে, ইত্যাদি ইত্যাদি। আর তার যেতে ইচ্ছে করলে সে নিজ থেকে যেতে পারে। এভাবে কারাগারের গেট খুলে দেওয়ার কোনো মানেই হয় না। তারপর লেঙ্গুনির দাবি জেলার মেনে না নিলে এর কিছুদিন পরই জেলারের ছেলেকে সে মেরে ফেলে। সেই জেলারের ছেলেটির কবর এখন কারাগারের ভেতরেই আছে। এরপর জেলারটাও সেখান থেকে চলে যায়। এই ছিল লেঙ্গুনির ইতিহাস। এখন আসা যাক বর্তমান সেই ওয়ার্ড নম্বর 19-এর মফিজের ঘটনার পরের ঘটনায়। কারাগারে আরেক ওয়ার্ডে লেঙ্গুনি উৎপাত করে। সেদিন নাকি একটা লোক জানালার দিকে পা দিয়ে ঘুমিয়েছিল, তো মধ্যরাতে নাকি সেই লেঙ্গুনি নাকি লোকটার পা টেনে জানালা দিয়ে বের করে দেয়। এরপর নাকি লেঙ্গুনি গিয়েছিল মহিলা ওয়ার্ডে, সেখান থেকে কয়েকজন মহিলাকে তুলে তুলে নাকি আছাড় দিচ্ছিল। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনার পর আমরা ওয়ার্ড নম্বর 20-এর লোকজনের বেশ সাবধানে থাকা শুরু করি। আমাদের পুরো কারাগারে মনে করেন ওয়ার্ড নম্বর 20-এই আমরাই নামাজ কালাম 5 ওয়াক্ত ভালোভাবে আজান দিয়ে আদায় করতাম। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ সবই ঠিক এবং সবাই ঠিক এমনভাবে ঘুমাতাম যে আমাদের রুমের সবাই পাশাপাশি মাথা এবং মাঝ দিয়ে 2 ফুটের মতো চলাচলের জন্য রাস্তা, মানে রাস্তা দিয়ে কেউ হেঁটে দাঁড়ালে সরাসরি আমাদের মাথা বরাবর দাঁড়ানোর মতোই হবে। তো সেদিনের ওয়ার্ড নম্বর 19-এর মফিজের ঘটনার পর থেকে আমরা রাতে রুম আর অন্ধকার করে রাখতাম না। বোতলের ভেতর সরিষার তেল দিয়ে টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বানিয়ে সারা রাত জ্বালিয়ে রাখতাম। স্বাভাবিক দিনের মতোই আজকেও আমরা হাতে বানানোর বাতি জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এদিকে কোন দিক দিয়ে যে আমাদের বাতি নিভে গেছিল সেটা আর আমরা ঘুমের মধ্যে কেউই টের পাইনি। এরপর হঠাৎ করেই আমাদের ঘুমটা কিভাবে যেন ভেঙে যায়, আর আমার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বলতে যে আমি ঘুম ভাঙার সাথে সাথে দেখলাম আমার মাথা বরাবর কপাল অব্দি কেমন ধোঁয়া দিয়ে ভরা, সারা ঘর ধোঁয়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছিল না। আমি জিনিসটা টের পেয়ে কিছু বুঝে ওঠার আগেই যখনই না শোয়া থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার পাশে শুয়ে থাকা জামিল ভাই আমার হাতটা খপ করে ধরে ফেলেন আর বলে, এই নড়িস না, শুয়ে থাক, চুপ করে শুয়ে থাক। আমার ঘুম ভাঙার আগেই জামিল ভাইয়ের ঘুম ভেঙে গেছিল, আর তিনি সবকিছু বুঝতে পেরে সব চুপ করে শুয়েছিলেন। জামিল ভাইয়ের এই নড়িস না চুপ করে শুয়ে থাক কথাটা আমার কলিজাটা খত করে ওঠে, আর আমি বুঝে গেছিলাম যে এটা আসলে কি। এটা ছিল সেই লেঙ্গুনি। এরপর আমি তো মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। এরপর সেই ধোঁয়াটা আস্তে আস্তে করে আমার আর জামিল ভাইয়ের উপর থেকে সরে গিয়ে পরের লাইনে কবির মামাদের উপর দিয়ে আবৃত হয়। এদিকে মামারা ঘুমে, ওনাদের কোনো খবর নাই। দেখলাম সেই ধোঁয়াটা নাইম ভাই আর লিটু মিয়ার মাঝখানে দিয়ে ঢুকছে। নাইমুদ্দিন হিরু ভাই আর লিটু মিয়ার মাঝখান দিয়ে এটা লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেছে আবার নাইমুদ্দিন হিরু এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেই এক চিৎকার দিয়েছে। এই চিৎকার শুনে পুরা ওয়ার্ড নম্বর 20-এ হইচই শুরু হয়ে যায়, ছোটাছুটি শুরু হয়। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনায় আমরা যেভাবে আতঙ্কিত হয়েছিলাম, এবার আমাদের ওয়ার্ড নম্বর 20-এর ঘটনায় ঠিক সেভাবে পুরো কারাগারে আতঙ্কের সৃষ্টি হয়। 10 সেকেন্ডের মধ্যে একদম সবার ঘুম ভেঙে পাগলা গন্ডায় পরিণত হয়ে যায়। এখন কিভাবে চিৎকার চেঁচামেচি হই হই করছে, আমি তো মনে করেন আয়াতুল কুরসি পড়তেই আছি, মুখ দিয়ে বের হচ্ছিল না, তাও পড়ছিলাম। এদিকে আয়াতুল কুরসি পড়ছিলাম, অন্যদিকে শরীরের লোম পশম খাড়া হয়ে যাচ্ছিল। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ মিজান ছিল, যাকে ডাকাত মিজানও বলা হতো। সে আবার কোরআনের হাফিজ ছিল। সে উঠে সোজা পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথেই কেমন একটা ধিম করে শব্দ হলো, আর চারপাশের ধোঁয়া কেটে গেল। লেঙ্গুনি চলে গেল।
এখন আমাদের মাঝে সবাই এবার একটু সাহস করে বাতি জ্বালানোর কথা বলতে লাগলাম। খুব ভয়ে ভয়ে আতঙ্ক নিয়ে বাতি জ্বালানোর পর দেখলাম আমাদের ওয়ার্ড নম্বর 20-এর পুরো ফ্লোরটা রক্ত দিয়ে ভেজা, আর মিজান মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার চেঁচামেচি করে মিয়া সাহেবদের ডাকাডাকি করলাম, কেউই ভয়ে আসতে চাইছিল না। এরপর 3 জন একসাথে হয়ে ওয়ার্ড নম্বর 20-এর দরজা খুলে মিজানকে হাসপাতালে নিয়ে যায়। সেদিন রাতে আমরা কেউই ঘুমাইনি, সবাই জেগে জেগে পাহারা দিচ্ছিলাম। এর পরের দিন মিজানকে দেখতে যাই, আর দেখলাম তার মাথায় 4টা সেলাই পড়েছে। সেদিন রাতে আপাতত দৃষ্টিতে সবাই দেখেছিল মিজান পড়ে গেছিল, আর সেখান থেকেই তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। কিন্তু মিজানের ভাষ্য মতে সে নাকি যখন আজান দিচ্ছিল তখন সেই মুহূর্তে নাকি একটা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছিল, আর আজান দেওয়ার মাত্রই তাকে উপরে তুলে এক আছাড় মারে, আর তার মাথা ফেটে যায়। এরপর থেকে আমাদের ওয়ার্ড নম্বর 20-এর সবাই বেশ অ্যালার্ট হয়ে যায়। আমি, লিটু ভাই, নাইমুদ্দিন, হিরু সবাই 2 ঘন্টা করে রাত 8টা থেকে ফজরের আগ পর্যন্ত পালাক্রমে একের পর এক পাহারা দেই, আর এভাবেই চলতে থাকে আমাদের বের হয়ে আসার আগ অব্দি ঘটনা। এটা ছিল লেঙ্গুনের ঘটনা। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার অনলাইন ফ্রেন্ড শাশ্বতের কাছ থেকে শোনা। ও তামিলনাড়ুর ভেল্লোরের বাসিন্দা। মূলত ঘটনাটা ঘটে ওর এক বড় দাদার সাথে, যিনি 23 বছর যাবৎ আর্মিতে সৈনিক পদে সার্ভিস করেছেন এবং কাশ্মীর, উত্তর পূর্ব শ্রীলঙ্কা এবং অ্যান্টার্কটিকাতেও কাজ করেছেন। আমি সংক্ষেপে ঘটনাটা বলার চেষ্টা করছি। সময়টা 1980-এর মাঝামাঝি। গোয়ালিয়র নামক একটা জায়গায় সেই সৈনিকের পোস্টিং হয়, সম্ভবত 13শ পদাতিক ডিভিশন, XXI কর্পস, এবং এর 18তম আর্মড ব্রিগেডে কাজ করছিলেন তিনি, এবং বিরাট বড় গ্যারেজের প্রহরী হিসেবে নাইট ডিউটিতে ছিলেন। গ্যারেজটা ছিল মূলত বড় বড় ট্যাঙ্ক দিয়ে ভরপুর। সে রাতে ওনার ডিউটি যখন শেষের দিকে, ঠিক তখন থাট করে একটা বিরাট শব্দ হয়। উনি পেছনে ফিরে দেখেন একটা ট্যাঙ্কের সামনের 2টো লাইট জ্বলছে। উনি ভাবলেন হয়তো লেট নাইট মেইনটেনেন্সের কাজ চলছে, তো উনি বিষয়টা এড়িয়ে গেলেন। ঠিক পরের মুহূর্তেই ট্যাঙ্কটা বেশ আওয়াজ করে স্টার্ট হয়ে যায়। উনি তখন এগিয়ে যান এটা আসল ব্যাপারটা কি সেটা দেখার জন্য। উনি ট্যাঙ্কটার বাইরে থেকে জোরে জোরে মেইনটেনেন্স ক্রুকে ডাকতে থাকেন, অর্থাৎ সেখানে যে ভেহিকেলগুলো থাকে, বড় বড় ট্যাঙ্ক এবং আরো যেগুলো আর্মড ভেহিকেল, সশস্ত্র ভেহিকেল যেগুলো, তো সেগুলো দেখাশোনা করার জন্য রাতে মেইনটেনেন্সের জন্য একটা ক্রু থাকে যারা কিনা সেগুলো চেক করে দেখেন যে ঠিকঠাক আছে কিনা। উনি ভেবেছিলেন হয়তো তেমনই কোনো একজন ক্রু সেই ট্যাঙ্কটাতে বসে আছে, কিন্তু তিনি যখন সেই ট্যাঙ্কটার পাশে গিয়ে ডাকতে থাকেন তিনি কোনো ক্রুয়ের সাড়া পেলেন না। এজন্য তিনি হ্যাচকা টান দিয়ে খুলে দেখেন যে ভেতরে কে, কিন্তু হ্যাচকা টানে খোলার সাথে সাথে ওনার শির ধারাবে একটা ভয়ের শীতল স্রোত বয়ে যায়। ভেতরে কেউ নেই। এটা দেখার পরে উনি বাকিদেরকে দৌড়ে গিয়ে জানান। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তিনি তাদেরকে ডেকে তোলেন এবং সব ঘটনা খুলে বলেন। তখন তাদের মধ্যে একজন বলেন, তুই কি এখানে নতুন নাকি? এ তো দৈনন্দিন ব্যাপার, ও কিছু করবে না। 5 মিটার সামনে এগিয়ে যাবে, আবার 5 মিটার পেছনে আসবে, তারপর বন্ধ হয়ে যাবে, চিন্তা করিস না। কিন্তু পরদিন সকালবেলা সেই সৈনিক ওই ট্যাঙ্কটার ব্যাপারে একটা রিপোর্ট জানান, আর সেজন্য ওই দিনই ওই ট্যাঙ্কটাকে বড় লোহার চেইন দিয়ে আটকে রাখা হয়। কিন্তু পরদিনও সেই একই ঘটনা ঘটে, আর সেই লোহার চেইনটা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। কয়েক মাস পর আর্মি হেডকোয়ার্টার থেকে একদল লোক আসেন যারা ওই ভুতুরে ট্যাঙ্কটার ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তারা সারা রাত ওটার সামনে বসেছিলেন এবং ভোর রাতের দিকে তারা দেখেন সৈনিকের করা রিপোর্টটা সত্যি। একটা ট্যাঙ্ক কোনো মানুষ ছাড়া স্টার্ট হয়ে চলাফেরা করছে। তারা পরদিনই দিল্লি ফিরে যান, অর্থাৎ সেই ইনভেস্টিগেটর টিমটা পরদিনে দিল্লি ফিরে যান। এর কয়েক মাস পরে হেডকোয়ার্টার থেকে একটা প্রতিবেদন আসে। তাতে জানা যায় যে ওই ট্যাঙ্কটা 3rd ডেজার্ট এর একটা মিশনে ছিল। তখন একজন সৈনিক কারো অনুমতি ছাড়াই ক্যাম্প থেকে ওই ট্যাঙ্কটা মরুভূমিতে নিয়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানেই আটকা পড়ে যান তিনি। ট্যাঙ্কের হ্যাচটা অর্থাৎ ট্যাঙ্কের উপরে যে গোল বলয়টা থাকে যেটা দিয়ে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করা হয়, সেই ট্যাঙ্কের হ্যাচটা কোনো মতেই খুলছিল না। 2 দিন পরে ওই ট্যাঙ্ক এবং ওই সৈনিকের মৃতদেহ মরুভূমি থেকে উদ্ধার করা হয়। আর্মি হেডকোয়ার্টার থেকে এটাও আদেশ করা হয় যে ওই ট্যাঙ্কটাকে তামিলনাড়ুর
আভাডিতে হেভি ভেহিকল ফ্যাক্টরিতে পাঠানো যায়, যেখানে ওটাকে গলিয়ে সেটা লোহাগুলোকে পুনরায় ব্যবহার করা হবে। ট্যাঙ্কটার নাম হচ্ছে বিজয়ান্তা। গুগলে সার্চ করলে এই ভুতুরে ট্যাঙ্ক সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটা একেবারে পুরোপুরি সত্য একটা ঘটনা। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। স্টেশনটা প্রায় ফাঁকা। পুরনো একটা রেল স্টেশন, লাইটগুলো টিম টিম করে জ্বলছে, চারপাশে অদ্ভুত নীরবতা। তো লোকজন বলে এই স্টেশনে রাত 12টার পর একটা ট্রেন আসে, যেটা কোনো টাইম টেবিল নাই। আরিফ নামের একটা ছেলে সেদিন অনেক দেরি করে ফেলেছিল, তো তার বাস মিস হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয়ে এই স্টেশনে আসে। স্টেশনে ঢুকেই সে বুঝতে পারে কিছু একটা এখানে অস্বাভাবিক হয়ে আছে। কাউন্টারও বন্ধ, কোনো স্টাফও নেই, শুধু একটা কোণে বসে আছে এক বৃদ্ধ মানুষ। আরিফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, এখানে থেকে কি কোনো ট্রেন যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলে তাকালো এবং সে বৃদ্ধর চোখে অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে শুধু বলল, শেষ ট্রেনটা আসবে, কিন্তু সেই ট্রেনে সবাই ওঠে না। আরিফ বৃদ্ধার এই কথা শুনে একটু স্বস্তি পেল, কিন্তু থাকার কোনো উপায় নেই। সে প্ল্যাটফর্মে বসে রইল। রাত তখন ঠিক 12টা বাজতেই দূরে একটা শব্দ শোনা গেল। সেটা হলো ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাতের বেলা ট্রেন চলছে, নেই কোনো আলো, নেই কোনো ঘোষণা, তবুও ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো প্ল্যাটফর্মের সামনে এবং ট্রেনটা ছিল পুরোপুরিভাবে অন্ধকার। ট্রেনের দরজা নিজ থেকেই খুলে গেল। ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বের হয়ে এলো। তখন আরিফ দ্বিধায় পড়ে গেল যে সে কি আসলে ভেতরে উঠবে নাকি উঠবে না। কিন্তু তখনই সে শুনল পেছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, যেতে হলে এখনই ওঠো। আরিফ আর কোনো কিছু চিন্তা করে না করেই সে ডিরেক্ট ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ট্রেন না। দেখল সমস্ত সিট ছিল পুরনো এবং ধুলোয় ভরা। আর আশ্চর্যের ব্যাপার হলো, সব সিটেই কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না, একদম মূর্তির মতো স্ট্রেট হয়ে বসে আছে। আরিফ একটা সিটে বসল। তার পাশের লোকটা মাথা নিচু করে বসে আছে। আরিফ ধীরে বলল, ভাই, এই ট্রেনটা কোথায় যায়? লোকটা ধীরে মুখ তুলল এবং সে আরিফের দিকে যখন চোখ মিলালো, আরিফের বুক ভয়ে ধরফর করে উঠল। লোকটার চোখ নেই, শুধু ফাঁকা একটা গর্ত। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। সবাই লাইট একসাথে, সমস্ত লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। তারপর সব যাত্রীরা একসাথে মাথা তুলল। সবাই একসাথে যেন তাকিয়ে আছে আরিফের দিকে। তাদের মুখে একটাই কথা, নতুন যাত্রী, নতুন যাত্রী। আরিফ এমন দৃশ্য দেখার পর উঠে ভয়ে দৌড় দিতে চাইল। সে দরজার দিকে ঠিকই দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ ছিল। জানালার বাহিরে তাকিয়ে এসে দেখল ট্রেনটা কোনো লাইনে নেই, চারপাশে শুধুই অন্ধকার।
হঠাৎ তার পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে থামল এবং পেছন থেকে বলল, তুমি কি নামতে চাও? আরিফ ধীরে পেছনে ফিরল, দেখল সেই বৃদ্ধ যে স্টেশনে বসেছিল সে এখন ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ হেসে এটাও বলল, যারা একবার ওঠে তারা আর নামে না এই ট্রেন থেকে। তারপর ট্রেনটা হঠাৎ থেমে গেল, সব দরজা খুলে গেল। বৃদ্ধ বলল, নামো যদি পারো। আরিফ দৌড়ে নেমে গেল, সে মাটিতে পড়ে গেল, তারপর সে অজ্ঞান হয়ে গেল। সকালে লোকজন তাকে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই স্টেশনে কোনো ট্রেনই আসে না রাত্রিবেলা। আরিফ তো এবারের মতো বেঁচে যায়, কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত 12টায় সে একই শব্দ শুনতে পায়, ট্রেনের হুইসেল আর একটা কণ্ঠ, তুমি আবার আসবে ফিরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একদিন আরিফ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। স্টেশনের বৃদ্ধটা এখনো বসে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে ট্রেন কখন আসবে, সে শুধু হেসে বলে, শেষ ট্রেন আজ রাতেই আসবে। আরিফ নিখোঁজ হওয়ার পর স্টেশনটা নিয়ে মানুষের ভয় আরও বেড়ে গেল। দিনের সব কিছু স্বাভাবিক, লোকজন আসে যায়, কিন্তু রাত হলেই কেউ সেখানে নামার বা থাকার সাহস করে না। কিন্তু একদিন একজন নতুন মানুষ এলো, তার নাম ছিল নাবিল। একজন মানুষ, সে ছিল ইউটিউবার, ভূতের গল্প নিয়ে সেও ভিডিও বানায়। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল যে বাবা তুমি ভুল করেও রাতের বেলা ওই স্টেশনে যেও না, কিন্তু নাবিল এসব ভূত প্রেত কখনোই বিশ্বাস করতো না। সে বলল, সব মিথ্যা, আর এটা আমি আজকে প্রমাণ করেই ছাড়ব। সেদিন রাত 11:45 নাবিল তার ফোনের তার ক্যামেরাটা অন করলো বন্ধুরা, এবং অন করার পর সে বলল, মানে লাইভে বলতেছে যে বন্ধুরা আমি আজকে এসেছি সেই অভিশপ্ত স্টেশনে, চারপাশে অন্ধকার, শুধু ক্যামেরার আলো। এসব বলতে বলতে যখন ঠিক 12টা বাজতেই আবারও সেই ট্রেনের হুইসেল। নাবিল থেমে গেল। তোমরা কি শুনলে? দূরে অন্ধকার, ভেতর থেকে ধীরে ধীরে ট্রেনটা আসতে লাগলো। ক্যামেরায় সব ধরা পড়ল, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত ঠান্ডা। ট্রেন থামলো, একটা দরজাও খুলে গেল। নাবিল সাহস করে ভেতরে ঢুকলো। বন্ধুরা, এই যে আমি এখন ট্রেনের ভেতর ঢুকে পড়েছি। তারপর তার কণ্ঠ কাঁপছিল। ভেতরে ঢুকেই সে দেখলো সব সিটে আবারও সেই একই যাত্রীরা বসে আছে, কেউ নড়ছে না, সবাই যেন মূর্তির মতো চুপচাপ করে বসে আছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনটা গ্লিচ শুরু হলো। নাবিল বলল, ক্যামেরা ঠিক মতো কাজ করছে না কেন? ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু যখন নাবিল তার পেছনে ফিরল, দেখলো সেখানে কেউ নেই। আবারও স্ক্রিনে তাকাতেই এবার পরিষ্কার দেখা গেল একজন না, অনেকগুলো মুখ, সবাই তার পেছনে দাঁড়িয়ে আছে। ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে। ঘটনাটি আজ থেকে 30 বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো
ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে, এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু উনি আরো অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কি করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কি করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এইভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই, ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে, তারাও সবাই খেয়াল করেন নাই। কিন্তু খেয়াল করেছে একজন, তিনি এই নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে। ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে, কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোন একটা নারী অবয়বের মতো হবে। তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়। এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে। আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ কিসের জন্য ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই। তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে। উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরো কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই। উনি ক্লান্ত হয়ে ভাবে শুয়ে আছেন। ওনারা কি করেছেন, নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসির ভাইয়ের আম্মুর পাটা ধরতে পেরেছেন। পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাচকাটানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন। আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায়, একজন শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো, নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাধা ছিল, বাধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান তুমি কি করতেছো, তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন,
মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে। ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আর যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কি করব তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন নদীর পাড়ে দাঁড়িয়েই। কোন একটা দোয়া দুরুদ পরে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দেই, কিভাবে ভেসে ওঠে? ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয়। কিন্তু আমাদের মনে হলো নৌকাটা এমন ভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা। নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কি করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কি করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোন একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথে উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন ওই সাঁতরানো অবস্থাতেই। মহিষগুলো ওনাকে নিয়ে ও পাশে চলে যেত বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চড়ান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকম ভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাওয়ার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা লতা পাতায় আটকে গেছে, কিন্তু নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচাইতে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরো কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এর তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দে, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কোন একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে। যে জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আর একজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল,
এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন, তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছে বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা খুঁটা, যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোন একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে যাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তারপরে মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরেও ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্যের ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কি জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন, আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছেন। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্কর ভাবে ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবে উঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো দড়ি ধরে টানাটানি করছিলেন তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ দড়িটার যেই অংশটা গরুর গলায় ছিল ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মরা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এইভাবে হারিয়ে যায়, কোন একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচা ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আর একজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেওয়া হয় তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন, ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল।
এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা এটা কি দেখো তো, কি যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্তা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস ওই চিন্তা ভুলে যা, যা ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে। এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে কোরবান নানা উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন খেতে দিচ্ছেন। কোন খেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইট গুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে শুয়ে আছে নদীর তীরেই। সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। চর এলাকায় এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি এটা আমাদের মেসের পাশের একটা বাসার ঘটনা। তো আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আর কি আমি মেসে থাকতাম। তো আমার মেসের পাশেই একটা বাসা ছিল, যেই বাসাটা 3 রুম বিশিষ্ট একতলা বাসা। এই বাসাটাকে নিয়ে এর আগে আমরা অনেক ঘটনা শুনেছি। আমাদের বাড়িওয়ালা বলেছিল যে ওই বাসাটায় বিভিন্ন রকমের কাহিনী হয়, তো ওইদিকে আমাদের রাতের বেলা যেতে নিষেধ করেছিল। তো যাই হোক, এক রাতের ঘটনা, যে রাতে আমার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। তখন আমি আমার মোবাইলে দেখি যে প্রায় তখন রাত 3টা বাজে। তো আমি ভাবলাম যে বাহির থেকে একটু ঘোরাফেরা করে আসি। তো গেট থেকে বাইরে যখন আসলাম তখন আমি দেখি যে ওই যে বাসাটা ছিল আমাদের মেসের পাশে, ওই বাসাটায় আলো জ্বলতেছে। তো রাসেল ভাই, এখানে একটু বলে রাখা ভালো যে ওই বাসাটায় বিগত 6 মাস থেকে কোনো ভাড়াটিয়া থাকতো না। ওখানে কোনো বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন কিছুই ছিল না, কারণ সেখানে কেউ থাকতো না। যারাই আসতো তারাই বিভিন্ন রকমের সমস্যার কথা বলে বাসাটা ছেড়ে দিত।
তো রাত ৩টা বাজে লাইট জ্বালা দেখে আমার বিষয়টা বেশ কৌতূহল লাগে। কারণ যে বাসাটা বদ্ধ, যেখানে কেউ নেই, সেখানে আলো জ্বলতেছে। তো আমি ভাবলাম যে মানে মনের কৌতূহল থেকে ভাবলাম যে চলো দেখা যাক যে সেখানে কি আছে। আমি একা, আমার পরনে লুঙ্গি, গেঞ্জি পরা, হাতে লাইট কিছু নেই। কারণ আমি স্পষ্টভাবে সবকিছু দেখতেছিলাম। সেদিন হালকা মানে একটু চাঁদের আলোও ছিল। তো আমি যখন এই বাড়িটার ঠিক কাছাকাছি চলে গেলাম, তখন আমি দেখতে পারলাম যে কিছু একটা শব্দ, মানে গোঙানির একটা শব্দ। কেউ একটা আ মানে কাতর গলায় গোঙাচ্ছে। আর আ অনেক আ স সরগম, মানে হয়তো বাড়ির ভিতরে একটা ফ্যামিলি আছে, এরকম একটা শব্দ আমি শুনতে পাচ্ছি বাহির থেকে। তো তখন আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। আবার পরে ভাবলাম যে হয়তো আ মানে যারা উম উম বাড়িওয়ালা ছিল তারা হয়তো আজকের মধ্যে আবার ভাড়া হয়তো উঠে গেছে। হয়তো জিনিসপাতিগুলো গোছাগুছি করতে এত রাত হয়ে গেছে। তো আমি কৌতূহলবশত যখন ওই মানে বাড়ির গেটের কাছে যাই, দেখলাম যে অটোমেটিক্যালি গেটটা খোলাই আছে। তো আমি নক করলাম যে কেউ বাড়ির ভিতরে আছেন কিনা? এত রাত্রে কি হইছে? কোনো হেল্প লাগবে কিনা? এগুলা বলতে, বলতে আমি বাড়িটার ভিতরে ঢুকে যাই। যখন ভিতরে ঢুকে গেলাম, তখন আমি দেখলাম যে আলো যেখানে জ্বলতেছে, আলোটা মিটমিট করে জ্বলতেছে। মানে এমনভাবে বদ্ধ হচ্ছে, এমনভাবে জ্বলতেছে যে আমার হার্টবিটের সঙ্গে একদম মিলে যাচ্ছে। তো বিষয়টা আমার কাছে কাকতালীয় মনে হলো এবং আমি সামনের দিকে আগাতে থাকলাম। একটা সময় আমি দেখলাম যে আমার পিছনে যে দরজাটা ছিল, ওইখান থেকে আর দরজাটাই দেখা যাচ্ছে না। মানে দরজাটা কেমন জানি একটু ঘোলা, ঘোলা হয়ে গেছে। শীত কুয়াশায় মানে বাড়িটার ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হলো, মিনিট খানেকের মধ্যেই যেন বাড়িটা একটা ভুতুড়ে বাড়ি তৈরি হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনে অনেক ধোঁয়া এবং বাড়িটা যেমন রাতের বেলা, দিনের বেলা যেরকম লাগে তার থেকে পুরাই একটা ভিন্ন একটা পরিস্থিতি চলে আসলো। তারপর আমি কোনো কিছু চিন্তা না করে আমি সেইখানে বলতে লাগলাম যে, "বাড়ির ভিতরে কেউ আছেন? কে আছেন এখানে?" দেখলাম যে এই আমার কথা শোনার সাথে বাড়ির যে আলোটা ছিল, আলোটা ধপ করে নিভে গেল। নিভে যাওয়ার পর আ ৩ টা সাদা অবয়ব ৩ দিক থেকে আমার দিকে আসতে লাগলো। মানে আমি স্পষ্টভাবে দেখতেছি যে সাদা উড়ে, উড়ে মানে মাটি থেকে ভাসমান অবস্থায় আমার দিকে আসতেছে। আমি এটা দেখে মানে একদম উম সেন্সলেস এর মতো উপক্রম হয়ে যাই। কিন্তু আ আমি যখন আরকি পিছনে ফিরে যাব, তখন কোনো কিছুর সাথে একটা ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই। এবং আমি মাটিতে পড়া অবস্থায় দেখতে পারতেছি যে আমার সামনে যে ৩ টা অবয়ব ছিল তারা পর্যায়ক্রমে আমার দিকে আসতেছে। আমার দিকে যখন আসতেছে আমি আর কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি না এবং আমি খুব জোরে একটা চিৎকার দেই। চিৎকার দেওয়ার পর কি হলো আমি জানি না। পরদিন সকালে আমি দেখতে পারি আমি আমার মেসের বেডে শুয়ে আছি। আমার পাশে একজন হুজুর আছে এবং আমার মেস মালিক আর আমার রুমমেট সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো হুজুর আমাকে জিজ্ঞেস করলো যে, "এত রাত্রে তুমি ওখানে কি করতেছিলা?" তখন আমি গত রাত্রে যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটা আমি তাকে খুলে বলি এবং সেই যে হুজুর ছিল তিনি কিন্তু এলাকারই হুজুর, অনেক বয়স তার হবে, বয়স্ক লোক খুব। তারপর উনি আসলে ওই বাসাটার আসল ঘটনা আমাদেরকে বলেন। উনি বলেন যে ওই যে বাসাটা যেখানে করা হয়েছে ওই জায়গাটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। কারণ সেখানে একটা লাশ আছে। মানে লাশ বলতে সেখানে একটা কবর আছে। সেই কবরটা আসলে কোথায় আছে এক্সাক্ট সেটা বাড়ির মালিক জানেন না। তার মনে হয়েছে যে আসলে এখানে একটা বাড়ি করা দরকার। কিন্তু সেখানে যে কবর আছে সেই কবরটা একজন ভালো মানুষ, পরহেজগার মানুষের কবর ছিল। সেই কবরটা যে কোথায় আছে সেটা তিনি আইডেন্টিফাই করতে না পারার কারণে তিনি সম্পূর্ণ জায়গাটাতে একটা বাড়ি করে দেন। আর এই বাড়িটা করার পর থেকেই সেই যে কবরের লোকটা ছিল, সেই লোকটা প্রতিনিয়ত এটা চাইতেছিল যে ওই বাড়িটা যেন সেখানে না থাকে। কিন্তু বাড়ির মালিক তো সেখানে থাকে না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাড়াটিয়াদের কাছে দেন এবং সেই ভাড়াটিয়ারা
বিভিন্ন সময়ে মানে বিভিন্ন রকমের কারণ দেখেই বাড়িটা ছেড়ে দেয়। তো এটাই ছিল ওই বাড়িটার মূল কাহিনী। হুজুর বলার পর আসলে আমরা শিওর হই এবং পরবর্তী সময় আমরা যারা ওই মেসে ছিলাম, কারণ কোনো না কোনোভাবে তো আমরা ওই বাড়িতে একদিন যাব আর এরকম ঘটনা হতেই থাকবে, আমরা সবাই ওই ম্যাচটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর আসলে সেখানে কি হয়েছিল আমি ঠিক জানি না। আমি বেশ কিছুদিন আগে সেদিকে গিয়েছিলাম, দেখি যে আসলে সেখানে সেই ম্যাচটা আছে, সেই বাড়িটা আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি একজন মানুষের কাছে জিজ্ঞেস করি এখনও এরকম কিছু হয় কি না। তো তিনি আমাকে জানান যে না, এরকম তেমন কিছু হয়নি। সেখানে নাকি একজন ভালো কবিরাজ এসে ওই জায়গাটা বন্ধ করে দেয় এবং সেখান থেকে জিন ভূতের যে উপক্রমগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলে। তো এখন সেখানে সব ঠিকঠাক আছে। আমি আসলে সেখানকার লোকেশনটা আপনাদেরকে দিলাম না, কারণ সেটা অনেকের কাছে মানে বিরক্তকর হতে পারে, আবার অনেকেই সেখানে চেক করলে বিষয়টা খারাপ দেখাবে, এজন্য আমি শেয়ার করলাম না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো রায়হানের ঘটনায় আমি চলে যাচ্ছি 90-এর দশকের ঘটনা। রায়হানের মামা সুজনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো চলে যাচ্ছি ঘটনায়। রায়হানদের বাসা সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটি জেলার কোন একটি মফস্বল অঞ্চলে, মানে পুরো গ্রাম না, এমন একটা জায়গায় রায়হানদের বাসা। তো রায়হান তখন ছিল খুব ছোট, যখন তার মামার সাথে এই ঘটনাটা ঘটে তখন খুব ছোট ছিল। তো তার মামা সুজন সেখানকার যে জেলা শহর সেখানে চাকরি করতেন। তো তিনি বেশ ব্যস্ত থাকতেন সারা সপ্তাহ জুড়ে। ছুটির দিনটাতে তিনি রায়হানদের বাসায় বেড়াতে আসতেন। তিনি তখনও সিঙ্গেল, বিয়ে শাদী করেন নাই। ছুটির দিন তার কিছু করার নাই। আর তাদের ওই জেলা শহর থেকে রায়হানদের বাসায় ট্রেনে করে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো তিনি সেখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতেন এবং সেই ট্রেনে করে চলে আসতেন রায়হানদের বাসায় এবং সারাদিন কাটিয়ে রাতের বেলা একটা ট্রেন ছিল, রাত বলতে সেই সন্ধ্যার দিকে। তো সেই ট্রেনে চড়ে তিনি আবার ফেরত চলে আসতেন। তো এটা ছিল রায়হানের মামার সুজনের একটা স্ক্যাজুয়াল। প্রতি মাসে এই মাসে 4 বার তাদের বাসায় তিনি আসতেন। রায়হান তখন খুব ছোট, মামাকে দেখতেন, মামাকে খুব পছন্দ করতেন। মামা তার জন্য চকলেট, ফলমূল নিয়ে আসতো আসার সময়। তো যাই হোক, মামার সাথে খুব মধুর স্মৃতি তার। তো একবারকার একটা ঘটনা তার মামার সাথে ঘটে। সে ছোটবেলায় দেখে যে মামা এক সপ্তাহ আসার পরে তিনি মানে ছোটখাটো তার কানে খবর আসতে থাকে যে মামা অসুস্থ, মামাকে জিনে ধরছে। এটা তিনি শোনেন এবং তার কাছে এটা খুব কিউরিয়াস ব্যাপার মনে হয় ছোটবেলায়, যে মামাকে জিনে ধরছে, এটা কেমন কথা, মামা কেমন। তো তাকে ভয় দেখাতো। আবার তাদের বাসায় তার ফুপু ছিল, সে ভয় দেখাতো যে তোর মামা এসে কিন্তু তোর এরকম ঘাড় ধরবে, তোর মামারে জিনে ধরছে। তো রায়হান খুব ভয় পেত তখন চিন্তা করলে। মামার সেই সুন্দর হাস্যজ্জ্বল মুখটা মনে পড়তো, তার মন খারাপ হয়ে যেত তখন। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা রায়হান পুরো শোনে, তো সেটাই সে শেয়ার করেছে। যেটা হয়েছিল, রায়হানের মামা ওই দিন তাদের বাসায় আসে, মানে যথারীতি তিনি একেবারে সকালে রওনা দেন। সকালের যে প্রথম দিকে যে ট্রেন সেটাতে করে চলে আসেন তাদের বাসায় এবং দুপুরের মধ্যে তাদের বাসায় পৌঁছান। সেখানে এসে তিনি সময় কাটান, খাওয়া দাওয়া করেন, দুপুরে নামাজ কালাম পড়েন, খুব পড়ে তাদের বাসায় গল্প গুজব, মানে খুব ভালোই সময় কাটতো তার মামার আসলে আর কি। এরকম হয় সন্ধ্যার পরে তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান। তো ওই দিন তিনি বিদায় নিয়ে বের হয়েছেন, এগুলো কিন্তু রায়হান পরে শুনেছে তার পরিবারের মানুষের কাছে। তো ওই দিন তিনি বের হয়েছেন বাসা থেকে কথাবার্তা বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে, এবং ওখানে তিনি ওই লোকাল ওখানকার যে ছিল রিক্সা ছিল সেটা করে চলে যেতেন ট্রেন স্টেশনে। তো সেখানে চলে গেছেন, গিয়ে দেখতেছেন যে ট্রেন ছাড়ি করছে, মানে একেবারে ছেড়ে যাবে, লোকাল ট্রেন ওখানে যায়। তো তিনি উঠে বসলেন সেটাতে, ট্রেন চলা শুরু করলো। তো ট্রেন চলছে, রায়হানের মামা যথারীতি যেটা করেন, যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন, এক সময় অনেক সময় বসার জায়গা পাওয়া যায়। তো বসে তিনি তার মতো ওখানে একটা নিউজ পেপার ছিল সেটা তিনি পড়ছিলেন নিয়ে। হালকা ট্রেনের ভেতরে আলো বেশি মানে স্ট্রং না, যেহেতু লোকাল ট্রেন আর মানুষজন আছে, যতটুকু পারছেন তিনি পড়ছেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছেন। তো এই সময় তার একটু পেটে চাপ পড়ে, মানে প্রকৃতির ডাকের চাপ। তো এটাতে পড়াতে তিনি একটু আনইজি ফিল করা শুরু করেন। তো তিনি হেঁটে হেঁটে যান, ওই লোকাল ট্রেনেও একটা বাথরুম আছে, সেই বাথরুম তিনি দেখেন। তো বাথরুমটা দেখে তার আসলে রুচি হয় না, খুব খারাপ অবস্থা ওইটার। তো তিনি চিন্তা করেন যে একটু কষ্ট করে আমি চেপে যেতে থাকি আর কি। তো ট্রেন চলছে। তো একটা জায়গায় এসে ট্রেনটা মানে থেমে যায় আস্তে আস্তে, মানে দেখা যায় করে ট্রেন থেমে গেছে। তো ট্রেন থেমে যাওয়ার পরে শীতের সময় কিন্তু বেশ ঠান্ডা, এর জন্য তার কষ্টটা একটু কম হচ্ছে।
তো মানে ট্রেনের ভেতরে বেশ উষ্ণ, কিন্তু ওই দরজা দিয়ে বা জানালা দিয়ে যে জায়গাটা একটু কেউ ফাঁকা করে রাখছে মানে হু হু করে বাতাস আসতেছে। আর ট্রেন থামছে, তো কেমন যেন লাগতেছে। তো রায়হানের মামা সুজন, ওনার নাম, উনি বের হয়েছেন। বের হয়ে তিনি উকি দিচ্ছেন ওই গেটের কাছে আর কি, ট্রেন থেকে নামেন নাই, ওই গেটের কাছে উকি দিচ্ছেন, যেখান থেকে বের হয়ে আর কি নামে মানুষ একটা সিঁড়ি দিয়ে, যে বগির মাঝখানে। জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার। তো ওইখানে কয়েকজন বলতেছে নিচে দাঁড়ায় গেছে, দেখে যে কয়েকজন নেমে আসছে, সে বলতেছে যে ওই সমস্যা হয়েছে এখানে ইঞ্জিনে, একটু টাইম লাগবে, দেখতেছে ট্রেনের লোক। তো তিনি ওই সময় বেশ আনইজি ফিল করা শুরু করেন। একে তো তার একটা পেটের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, তারপর আবার শুনছেন যে মানে ঠিক নাই, ওটা দেখতেছে লোকজন। তো তিনি ওখান থেকে নামেন, 2 পা দিয়ে নেমে যান। ওখানে নেমে দেখেন আরো কিছু মানুষ এখানে দাঁড়াইছে, তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ই করতেছে। মানে তিনি শব্দ পাচ্ছেন আর কি ট্রেনের মানে ইঞ্জিনে, এবং ওখানে শুনতেছেন যে কাজ করতেছে, এবং স্পেসিফিক উত্তর কারো কাছে পাওয়া যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন, মানে তার কাছে মনে হলো যে তার পেটের মধ্যে আরো বেশি গোলযোগ শুরু হলো। তো তিনি ওখানে একজনকে বললেন যে ভাই, আমি একটু বাথরুমে যাইতেছি, এদিকে দেখালেন আর কি ঝোপের দিকে, একটু বললেন যে ট্রেন যাতে না ছেড়ে দেয়, আবার আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তো এটা বলে তিনি, তার কাছে একটা পানির বোতল ছিল, সেটা নিয়ে তিনি তাড়াতাড়ি সামনে চলে যান। সামনে গিয়ে তিনি দেখেন যে ওখানে ঝোপঝাড়, তিনি দেখতেছেন যে তিনি কোথায় যেতে পারেন। এদিকে তার পেটে বেশ সমস্যা হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখেন যে একটা এরকম রাস্তার মতো চলে গেছে, চিকন রাস্তা, সেটা এই রেল লাইনের দিকে আসছে। তো তিনি ওই রাস্তাতে নেমে যান। রাস্তা মানে একটা আইলের মতো আর কি। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ আইলের এক পাশে হচ্ছে ক্ষেত, মানে মানে মাঠের মতো, এবং এগুলো ঠান্ডা পড়ে কুয়াশায় ছেয়ে গেছে। একটু অস্বস্তি ফিল করতেছেন। এরকম করতে করতে তিনি ডান দিকে দেখলেন বেশ গাছপালা, বেশ ঝোপের মতো আর কি, মানে ওখানে আবার হেঁটে ঢোকার মতো অবস্থা। তিনি ডান দিকে ওইটাতে ঢুকে গেলেন। ঢুকে যে তিনি একটু খেয়াল করতেছেন, দেখলেন যে একটা জায়গায় তিনি বেরিয়েছেন, ওখানে বড় একটা গাছ আছে, বেশ বড়, এবং গাছের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা, মানে একটু ফাঁকা জায়গার মতো আর কি। তো তিনি গাছের আড়ালে চলে গেলেন, এবং তিনি খুব অস্বস্তির সহ তার নিজের কাজ সারলেন ওইখানে বসে। তো উনি যখন তার কাজ সেরে যখন উঠতেছেন ওখান থেকে, এই সময় তিনি শব্দ পেলেন ট্রেনের হুইসেল এবং ট্রেন ইঞ্জিন চলার শব্দ, খটখট 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 খটখট। তার একদম আত্মা উড়ে গেল, কিরে ভাই, ট্রেন এখান থেকে এরকম রওনা দিয়ে দিল, মানে তিনি একদম থতমত খেয়ে গেছেন। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিয়েছেন, তার কাজকর্ম শেষ, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, তিনি দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে বেরোতে বেরোতে তিনি যখন নাকি ওই আইল ধরে উঠতেছেন, তখন দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে, এবং ট্রেনে তিনি চিৎকার করলেন ওইখান থেকে। কিন্তু ওই ট্রেনের যে শব্দ, লোকাল ট্রেনের যে শব্দ, এটাতে ওনার চিৎকারের কোনো আগামাথাই ওখানে পাওয়া গেল না, এবং বেশ শব্দ করে ট্রেন চলে গেল সামনে। ইন দ্য মিন টাইম তিনি চলে আসছেন একেবারে কাছে, লাস্ট বগিটা তার থেকে বেশ খানিকটা দূরে, মানে তিনি রেল লাইনের পাশে পৌঁছাইতে পৌঁছাইতে লাস্ট বগিটা একদম অনেক দূরে চলে গেছে। তিনি ওখানে দাঁড়ায় অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ছেড়ে চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার কেউই শুনলো না। তিনি হাত নাড়লেন অনেকক্ষণ, সেটাতেও কাজ হলো না। তারপর তিনি পকেট থেকে তার একটা ছোট্ট এরকম একটা পেন্সিল টর্চ, না আরো চিকন একটা টর্চ লাইট ছিল তার কাছে, জাস্ট ব্যাটারি ফিট হয় একটা এরকম, ওইটা তিনি রাখতেন আর কি নিজের কাছে প্রয়োজনের সময়। তো ওইটা দিয়ে তিনি আলো মারলেন, কোনো কাজ হলো না, ট্রেন ওই সিগন্যাল দেখলো না, তার ট্রেন চলে গেল। তো মানে সুজন সাহেবের আসলে মাথা তখন একদম মানে অন্যরকম হয়ে গেছে, তিনি মানে বুঝে পাচ্ছেন না তিনি কি করবেন, মানে তার মাথা একদম মানে এলোমেলো হয়ে গেল যে কি করবেন তিনি, তার মাথাটা কাজই করতেছে না। ভাগ্য ভালো যে তার পিঠে একটা ছোট ব্যাগ ছিল, সেটা রয়ে গেছে তার পিঠে, মানে তিনি তো হাতে কিছু নিয়ে আসতেন, একটা ছোট ব্যাগ ক্যারি করতেন, তো পিঠের ব্যাগটা রয়ে গেছে পিঠে, মানে ট্রেনের মধ্যে ব্যাগ ছেড়ে আসেন নাই। কি করবেন চিন্তা করতেছেন, একেবারে ট্রেন শব্দ করতে করতে অনেক দূর চলে গেছে, ট্রেনের শব্দ হালকা হয়ে গেছে এই জায়গায়, এখন আর ট্রেনের শব্দ আসতেছে না, রাতের শব্দ পাওয়া যাচ্ছে, দূর থেকে ট্রেনের শব্দ আসছে, ট্রেন অনেক দূর চলে গেছে এর মধ্যে। তিনি তাকায় দেখলেন যে তার মানে যেইখান থেকে তিনি বের হয়েছেন যে গলিটা দিয়ে, তার অপোজিটে এটা বিশাল মানে গাছপালা ঝোপঝাড় একদম ভরা, মানে ওদিকে ঝোপঝাড়ে ঢোকার মতো অবস্থা নেই, এত নিবিড়। তিনি হাঁটা শুরু করলেন, ভয় লাগা শুরু করছে তার কাছে, কেন মানে মানে ওখানে কাকপক্ষীও নাই এরকম একটা জায়গা। তিনি হাঁটতেছেন, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছেন, আর চিন্তা করতেছেন যে কি ব্যাপার। এবং উনি কিন্তু আসছেন একদম শেষ ট্রেনে, এবং এই রাস্তায় তিনি জানেন যে আর কোনো ট্রেন এখন আর আসবে না, রাতে আর কোনো ট্রেন চলে না, ওইটাই ছিল লাস্ট লোকাল ট্রেনের লাস্ট, এবং কোন আন্তনগর ট্রেন ওই রাস্তা দিয়ে চলে না। তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন, মানে চলে হয়তো দিনের বেলা, রাতের বেলা কোনো ট্রেন চলে না আর কি। তো তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি কেমনে পৌঁছাবেন এখন, যদি তিনি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গা পান, কোনো একটা গ্রাম বা কোনো একটা কোথাও বাজার, এই সময় অলরেডি রাত হয়ে গেছে তখন। খেয়াল করে দেখলেন যে তখন প্রায় 9:30 মতো বাজে, প্রায় অনেক টাইম। এই টাইমের মধ্যে তিনি যে গ্রামের বাজার টাজার গুলো একদম ক্লোজ হয়ে যাওয়ার কথা, শীত পড়ছে, বেশ ঠান্ডা,
তো তিনি যে তার গায়ের মধ্যে যে ছিল মাফলার ছিল সেটাকে ভালো মতো পেঁচায় নিলেন গলার মধ্যে, মানে একদম মাথা সহ পেঁচায় ফেলেন সুন্দর করে, আর সোয়েটারটার হাতাটা এরকম গুটায় রাখছিলেন, ওটা নামাই দিলেন, নামাই দিয়ে তিনি হাঁটতেছেন, কাঁপতেছেন আর হাঁটতেছেন। চিন্তা করলেন কি করার আছে, এখন হেঁটে যাই সামনে। মানে অন্যরকম একটা পরিবেশ। ডান দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে তার ওখানে মানে একদম খোলা প্রান্তর, এবং সেই প্রান্তরের পাশে ক্ষেত খামারি একদম দেখা যাচ্ছে, এবং ঠান্ডা কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে, মাটি থেকে প্রায় 1-1.5 ফিট পর্যন্ত উঁচা হয়ে গেছে কুয়াশায়, মানে চাঁদও ঢাকা পড়ে যায় মাঝে মাঝে মেঘের আড়ালে, এরকম একটা অবস্থা, আর বেশ অন্যরকম অবস্থা। আর রেল লাইনটা দেখা যাচ্ছে সোজা গিয়ে বেঁকে গেছে, দুই পাশে গাছগাছালি, এবং মাঝে মাঝেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আসতেছে, এই জন্য উনি মাথা ঢাকছেন মাফলার দিয়ে, ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগতেছে কানের মধ্যে। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তার মধ্যে কয়টা এরকম স্টেশন আছে, তিনি চিন্তা করতেছেন, মানে আগের কথা মনে করতেছেন আসার সময়। তো তিনি চিন্তা করলেন যে এরকম কয়েকটা স্টেশন তিনি পাইছেন, এর মাঝে একটা স্টেশনে থামতো না ট্রেন, ওইটা মানে এত পুরানো হয়েছে কোনো কারণে ওইটাকে আর মানে ওইটার ট্রেন থামে না, চলে যায় আর কি, ওইটা ছেড়ে চলে যায়। কোনো সময় থাকে থামে, মানে কোনো একটা মালপত্র উঠাইতে গেলে মালগাড়ির মতো থামে, আবার কোনো সময় থামে না, এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এখন আপাতত হেঁটে যাই, ওই পর্যন্ত সামনের কোন স্টেশন, এই রেল লাইন ধরে হাঁটতে, তার তো কোনো আমি উপায় দেখতেছি না। এইসব কথা ভাবতে ভাবতে সুজন সাহেব হেঁটে চলেন সামনে, হেঁটে যাচ্ছেন। চারিপাশে রাতের নিশুতি শব্দ, মানে নিশুতি শব্দ বলতে এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে বাতাসের শনশন শব্দ, যেগুলো গাছপালার পাতা নড়ে সেগুলা, আর তার এই যে পায়ে তিনি যে হেঁটে চলছেন, তিনি কিন্তু রেল লাইনের পাশ ধরে হাঁটছেন, তো পায়ের নিচে অনেক সময় নুড়ি পাথর ইত্যাদি পড়তেছে, এইগুলোর ঘষা ছিটকে যাচ্ছে পাথর, তো এই শব্দগুলা তার কানে আসতেছে, এছাড়া কোনো শব্দ পাচ্ছেন না। আমার মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দই নিজে পাচ্ছেন, কারণ জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাফলার পেঁচায় রাখছেন নাকে মুখে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য, আবার নিঃশ্বাস যখন জোরে ছাড়তেছেন মনে হচ্ছে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, এই একটা অবস্থা। আর সামনে তাকায় একটু ভয়ও আছেন, কারণ সুজন সাহেব চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি মানে এই সামনে কুকুর বা এই আছে আশেপাশে যেসব জিনিস, কুকুর শিয়াল এগুলো যদি কিছু চলে আসে, যেগুলো এখানে মানে ঘোরাফেরা করে, ভবঘুরে যেগুলো আছে, আর শিয়াল তো এমনি চলাফেরা করে, তো একটু ভয়ে ভয়ে আছেন আর চলতেছেন। তো রেল লাইন একদম সোজা দেখতেছেন যেরকম দুই পাশে গাছগাছালি বাঁকায় যাচ্ছে, মাঝে মাঝে এরকম খোলা জায়গা, বিশেষ করে ডান দিকে বেশি পাচ্ছেন, যেটা ডান দিকে খোলা জায়গা, ওখানে বিশাল প্রান্তর এবং দূরে গ্রামের তটরেখা দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে হেঁটে চলতেছেন সুজন সাহেব। তো এক সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ হাঁটছেন, প্রায় ঘন্টাখানেক হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে দেখতেছেন একটা অবকাঠামো, এরকম মানে মনে হচ্ছে যে একটা ঘর বাড়ি, মানে এই জায়গায়, মানে ঠিক রেল লাইনের পাশে। তো তিনি বুঝলেন এইটাই সম্ভবত সেই স্টেশন, যে স্টেশনটা সাধারণত থামে না, ট্রেন থামে না, অনেক সময় মালটাল যখন তুলে তখন অনেক সময় থামে, দেখা যাচ্ছে যে সেটা দিনের বেলা, মানে সন্ধ্যার পর তো প্রশ্নই আসে না, থামে না ওখানে, কারণ ওইটা কাইন্ড অফ লাইক অ্যাবান্ডন, অনেক পুরানো একটা স্টেশন। তিনি দেখতেছেন, তো চিন্তা করলেন যে এই স্টেশন দেখেও লাভ কি, এখানে তো আমি এমন না, বাট ঠান্ডায় কিন্তু সে মানে একদম জমে গেছে, ভাবতেছে যে একটা কাজ করতে পারি, স্টেশনে এখানে বসতে পারি, এটাতে হয়তো আমার একটু মানে রেস্ট হবে। তো তিনি যখন নাকি ওই অবকাঠামোর কাছাকাছি আসছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে এটা ওই স্টেশন যেটাতে ট্রেন নর্মালি থামে না, ওই অনেক সময় মালটাল তুলতে আর কি দিনের বেলা থামে আর কি। তো তাকায় দেখতেছেন দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাঁটতেছে ওইখানে আলো নিয়ে। তো তিনি একটু মানে আশার আলো পাইলেন, যে আলো যেহেতু, মনে হইতেছে যে ওই যে হারিকেন নিয়ে কেউ, মানে হারিকেন বা লন্ঠন টাইপের এরকম নিয়ে কেউ হেঁটে যাচ্ছে সামনে। তিনি আরো বুঝতে পারলেন, কারণ ওই আলোটা মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে মানুষটার গায়ে, এবং তিনি দেখতেছেন সেই মানুষটারও মাথার মধ্যে মাফলার টাইপের, কিন্তু মাফলার না, তিনি বুঝলেন যে এটা মোটা গামছা টাইপের কিছু পেঁচায় রাখছে পুরো মাথায়। তো তিনি মোটামুটি বুঝলেন যে আরে যাক, কেউ একজন আছে এখানে, স্টেশনে কেউ আছে। তিনি ভাবলেন যে হয়তো এখানে হইতে পারে ওই স্টেশনের কোনো কর্মচারী বা কর্মকর্তাই, স্টেশন যে ট্রেন না থামলেও যে একদম অকার্যকর তা তো না, নিশ্চয়ই এখানে কাজকর্ম হয়। তো তিনি আরো এগিয়ে আসতেছেন, তো কিছুক্ষণ দেখলেন যে হাঁটাহাঁটি করতেছে লোকটা, তারপর তিনি যখন আরো কাছে আসছেন তখন তিনি দেখলেন লোকটা স্টেশনের ভিতরে ঢুকে, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ওই ভিতরে ঢুকে গেল আর কি। তো তিনি চিন্তা করলেন যে এখান থেকে ডাক দিয়ে লাভ নাই, আরো কাছায় গেলেন তিনি, এবং এখন আর আলো দেখা যেতেছে না, এখন এই মানে বেশ ঠান্ডা বাতাসের হুড় হুড় করে বাতাস ঢুকতেছে, এর মাঝে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায়, প্ল্যাটফর্মের কাছে এসে তিনি পৌঁছালেন, বেশ উঁচু প্ল্যাটফর্ম। আর তিনি চিন্তা করলেন উঠি, তো উঠতে যেও একটু কষ্ট হইল, কারণ বেশ খানিকটা উঁচা। ওখানে তিনি উঠলেন, উঠে তিনি দাঁড়ায় একটা পিলারের পাশে দাঁড়ায় একটু নিঃশ্বাস নিতেছেন, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন। এতখানি হাঁটছেন, শরীরটা একদম ক্লান্ত। তো তাকায় দেখলেন যে ওখানে বেঞ্চ রাখা, বেঞ্চের মধ্যে যে তিনি ধপ করে বসে পড়লেন। বসে পড়ে নিঃশ্বাস নিতেছেন, দুইটা হাত জ্বলতেছেন, কারণ হাতের মধ্যে কোনো গ্লাভস পরা নাই, হাত বরফের মতো হয়ে গেছে। আর ডাইনে বামে তাকাচ্ছেন, ডাইনে বামে তাকায় কিন্তু কারোর প্রেজেন্স বুঝতেছেন না তিনি,
যে এখানে যে কারো প্রেজেন্স আছে সেরকম বুঝতেছেন না, মনে হচ্ছে পুরাই বলুন একটু আগে না দেখলাম একজনের এইরকম লণ্ঠন নিয়ে হাঁটতেছে, পরে চিন্তা করলেন বের হয়ে গেছে নাকি লোকটা আবার। তো কিছুক্ষণ বসে থেকে যখন একটু ধাতস্থ হয়েছে তিনি হেঁটে গেলেন, হেঁটে যেয়ে ওই যে করিডোরের মতো একটা জায়গা ওদিক দিয়ে হেঁটে যেতে দেখছেন ওই লোকটারে। তো ওদিকে তিনি ডাইনে উকি দিলেন, ডাইনে উকি দিয়ে দেখলেন কেউ নাই, ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে এবং এই করিডোর ধরে সোজা গেলেই কিন্তু ওই মানে মূল বের হয়ে যাওয়ার জায়গা, ওই স্টেশন থেকে বের হয়ে যাবে মানুষ। তো তিনি ভাবলেন এটা দিয়ে হেঁটে বের হয়ে যাওয়ার লাভ কি, বের হয়ে গেলে তো ওই গ্রাম, এখান থেকে আমি কি করবো। তো এই চিন্তা করতে করতে তাও চিন্তা করলেন যে যাই একটু মানে সামনে যাই, হেঁটে দেখি কি অবস্থা, কি ওই লোকটা পাওয়া যায় নাকি, যে লোকটা মানে লণ্ঠন হাতে হাঁটতেছিল, হতে পারে এখানে সে দায়িত্বে আছে বা এখনো মানে পাহারা টারা দেয়। তো হেঁটে একটু সামনে গেলেন সুজন সাহেব, হেঁটে সামনে গেছেন, সামনে যেয়ে দেখতেছেন যে ওই পাশে লণ্ঠন নিয়ে কেউ আসতেছে এই সাইডে। তো লণ্ঠন নিয়ে যখন নাকি এই স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, তিনি ফার্স্টে দেখলেন যে একটা এরকম মানুষ ঢুকতেছে লণ্ঠনের দিকে। তো তার থেকে যখন নাকি 5-7 ফিট কাছাকাছি চলে আসে, মানে মোটামুটি একটা ডিস্টেন্সে, লণ্ঠনটা কিন্তু হাতে ধরা নিচের দিকে মাটির দিকে করা, মানে তার থেকে মোটামুটি যখন কাছাকাছি ডিস্টেন্সে আসছে যখন দেখা যায়, তিনি তাকায় দেখলেন তার সামনে একটা মানুষ আসতেছে, তার হাতে একটা লণ্ঠন, কিন্তু তার শরীরের মাথার উপরে কোনো মাথা নাই, শুধু শরীরটা হেঁটে হেঁটে আসতেছে, একটা লণ্ঠন হাতে ধরা, তার মাথা নাই, ঘাড়ের উপর থেকে আর কিছু নাই। তো সুজন সাহেব হঠাৎ করে কি রিয়াক্ট করবেন বুঝলেন না, তার বুকটা ধড়ফড় করে উঠলো এবং তিনি কিছু না বুঝে উঠেই মানে একদম মানে বোধ শক্তি নাই অবস্থায় দৌড় দিলেন ওখান থেকে, ঝেড়ে গুলে দৌড় দিচ্ছেন। তো দৌড় দিয়ে তিনি আসছেন, এসে করছে কিন্তু বাম দিকে, এখন কোথায় যাবেন, ডানে বামে, ডানে একটু জায়গা আছে ওখানে, আর বামের দিকে হেঁটে দেখতেছেন যে ওখানে ওই যে ট্রেন এই স্টেশনে ওয়েটিং রুম যেটা, ওইখানে তিনি বাই দৌড়া ওয়েটিং রুমে ঢুকে গেলেন। ওয়েটিং রুমে ঢুকে তিনি মানে এদিক ওদিক তাকাচ্ছেন, অন্ধকার, ওয়েটিং রুমের ভেতরে কিন্তু কোনো আলো নাই, মানে এদিক ওদিক তাকাইছেন, থাকাতে তিনি ফার্স্টে চিন্তা করেন আমি দরজাটা লাগাই দিই। তো তিনি দরজাটা 2 হাত দিয়ে টেনে লাগাইলেন, তো বোঝা গেল পুরানো দরজা, ঠাস করে তিনি এখন লাগাইলেন, লাগায় ওইটার কোনো হুড়কো পাইতেছেন না যে তিনি হুড়কো তুলে দিবেন এরকম। তো ভয়ে থরথর করে কাঁপতেছেন, কই যাবেন তিনি চিন্তা করতেছেন, মানে কঠিন অবস্থা, ভয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, মানে তার আসলে মানে মানে আত্মা উড়ে গেছে। তিনি চিন্তা করেন কি দেখলাম এটা। এই সময় তার কাছে মনে হলো যে তার এই দরজাটার বাইরে কেউ এসে দাঁড়াইছে, মানে বোঝা যায় তো, মানে বাইরে আলো আছে না, আলো পড়ছে বাইরে, যে দরজার ফাঁক দিয়ে নিচে মনে হচ্ছে কেউ কিন্তু দাঁড়াইছে তার পায়ের এরকমই, এবং তার এই দরজার কিন্তু ছিটকিনি নাই, তিনি কিন্তু ছিটকিনি খুঁজতেছেন যে হুড়কো একটা তুলে দিবেন আর কি। তিনি দেখতেছেন যে ওই মানে কেউ একজন দাঁড়াইছে দরজার এই পাশে। এরপর তিনি দরজার মধ্যে একটা চাপ অনুভব করলেন, মনে হলো কেউ দরজাটাকে ঠেলা দিল। সুজন সাহেব এক দৌড় দিয়ে চলে গেলেন, ওখানে বাথরুম ছিল কর্নারে, ওয়েটিং রুমের পাশে একটা বাথরুম, তিনি লাফ দিয়ে যে সেই বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি হাত দিয়ে মানে হাতাইতেছেন দরজার মানে সিটকানি টিটকানি পান কিনা। ওই বাথরুমের পেছন দিকে একটা খোলা জায়গা ছিল এরকম, মানে একটা ভেন্টিলেটরের মতো আর কি, সেটা থেকে চাঁদের আলো একটু একটু ঢুকতেছে ভিতরে। তো তিনি বাথরুমের সিটকানিটা পেলেন, লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তার কাছে মনে হলো যে ওই ঘরের মধ্যে দরজাটা খুললো, খুলে পা ঘষতে ঘষতে কেউ ঢুকলো, মানে যে ঢুকছে তার পায়ের নিচের যে স্যান্ডেল সেটা ঘষে ঘষে ঢুকতেছে আর কি, ফ্লোরে শব্দ হচ্ছে, এবং তিনি আবছা আলো দেখতেছেন নিচে, মনে হচ্ছে ঘরের নিচে আবছা আলো পাচ্ছেন, মানে অ্যাজ ইফ ওখানে কেউ বাতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে ওয়েটিং রুমটার ভিতরে। তো সুজন সাহেবের বুকের ভিতরে ধুক 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 করতেছে, তার মানে হৃৎপিণ্ড মনে খুব স্পিডে চলতেছে, তিনি মানে নিজের হার্টবিট কন্ট্রোল করতে পারতেছেন, মনে হচ্ছে তার হার্টবিট শুনে ফেলবে কেউ। এই সময় তিনি শব্দ পেলেন যে তার ঠিক দরজার সামনে এসে সেই পায়ের শব্দটা থামলো, মানে পা ঘষে যে চলতেছিল, মানে জুতা ফ্লোরে ঘষে ঘষে সেই ঘষার শব্দটা ঠিক তার দরজার সামনে এসে থামলো, এবং তিনি ফিল করতেছে যে ঠিক দরজার ওই পারে কেউ একটা আছে, মানে কোন একটা অস্তিত্ব আছে। তিনি কিন্তু দরজার এই পাশে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দরজাটা। তো তার বুকটা ধুক 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 করতেছে। সুজন সাহেব চিন্তা করতেছে কি দেখে আসছে একটু আগে, মানে তার মাথায় শুধু সেইটা ঘুরতেছে যে তিনি একটা মানুষকে দেখছেন যে হাতে লণ্ঠন, কিন্তু তার মাথা নাই, সে হেঁটে আসতেছে। মানে ভয় তিনি নিজেরই করতে পারতেছেন না। তার জানা আছে যে তাদের, তিনি তো আসলে গ্রামেও বড় হয়েছেন, সেখানে যে মানুষ বলে যে স্কন্ধ কাটা, এটা কিন্তু তিনি শুনছেন সবার কাছে, এই জিনিসটা তার জানা। তিনি বুঝতেছেন যে এরকম কোন অতি প্রাকৃত জিনিস তিনি দেখছেন। তো তিনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তার হার্টবিট মানে বাড়তে বাড়তে একবার অবস্থা খারাপ, তার মনে হচ্ছে তিনি যে কোনো সময় জ্ঞান হারাবেন। এই সময় তিনি একটা অস্ফুট শব্দ পাইছেন। অস্ফুট শব্দটা কেমন যেন একটা গোয়ানির মতো। তো তিনি তাকাইলেন তাড়াতাড়ি, মানে তার পেছনে আসছে কিন্তু শব্দটা, তিনি ফট করে পেছনে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন যে তার যে ওই যে বাথরুমের ভেতরে যে ঘুলঘুলি আছে, মানে যেই ভেন্টিলেটর,
সেটা দিয়ে যে চাঁদের আলো আসতেছে সেটা এসে পড়ছে একটা মানুষের শরীরে। মানুষটার সেই যে একটা জামার মতো পরা, আর এরকম মানে বোঝা যাচ্ছে যে লুঙ্গির মতো পরা, কিন্তু তার মাথার জায়গাটা পুরো মানে ফাঁকা, মানে মাথা নাই, ওখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে শরীরটা। তো সুজন সাহেব আসলে ভয়ের চোটে নাকি তার রিফ্লেক্স ঠিক নাই, তিনি দরজাটা ধাম করে খুলে ফেলছেন সামনের ভয়, কারণ তিনি আর কিছু চিন্তা করতে পারেন না, দরজাটা খুলে ফেলছেন। তিনি সামনে তাকায় দেখলেন রুমটা ফাঁকা, তিনি ঝেড়ে দৌড় দিলেন এখান থেকে। রুম দিয়ে দৌড়ায় বেরোয়, মানে মূল দরজা দেখলেন ফাঁকা খোলা, ওই ওয়েটিং রুমের দরজা ফাঁকা ছিল, ওইটাতেও দৌড় দিলেন তিনি। বের হয়ে তিনি আর রেল লাইনে নামেন নাই, তিনি দৌড় দিয়ে যে ওই যে ডান দিকে করিডোর আছে যেদিক থেকে ওই ফিগারটাকে আসতে চেয়েছেন ওদিক দিয়ে দৌড় দিয়ে বেরিয়েছেন তিনি। বের হয়ে তিনি দৌড় দিয়ে, কারণ তার মাথার মধ্যে অবচেতন মনে কাজ করছে তিনি গ্রামে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন, ওইখানে গ্রামে তো মানুষজন আছে। তো তিনি দৌড় দিয়ে নামছেন, নেমে স্টেশনে আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতেছেন না, দৌড়াচ্ছেন তিনি, দৌড়াইতেছেন একদম রীতিমতো দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কোন রাস্তা দিয়ে যে এসে পড়ছেন তার এটা কোনো খেয়াল নাই। মানে ওখানে ডান দিকে বা দিকে দুই জায়গায় যাওয়ারও কিন্তু রাস্তা ছিল, আর একটা রাস্তা সোজা চলে গেছে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা রাস্তা পেলেন, সেখানে ঢুকে গেছেন, এবং সেই রাস্তা দিয়ে ঢুকে তিনি বুঝতে পারতেছেন দুই পাশে হচ্ছে বাগান, মানে গাছপালার বাগান, মানে বেশ অনেক রকম গাছপালা ওইখানে। তিনি রাতের বেলা ঠিক মতো মানে করতে পারতেছেন না, ঠাউর করতে পারতেছেন না কি গাছ কি, ডালপালা অনেক আছে, এরকম ইসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো একটা জায়গায় এসে তিনি একটা হোঁচট খেলেন, তার পায়ের সাথে কি বেঁধে গেল এবং তিনি পড়ে গেলেন, ধাপ করে পড়লেন সামনে। তো পড়ে দুই হাতে যে মাটিতে তিনি হাত রাখছেন অটো রিফ্লেক্স, এটাতে তার হাত ছড়ে গেছে অনেক। এই সময় তিনি ফিল করলেন যে তার কাঁধে কেউ থাবা দিয়ে ধরছে, ভারী কোনো হাত, এবং তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং তার যে সোয়েটার এবং শার্টের ভেতর দিয়ে হাত টেনে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি পুরো প্রচন্ড টান পাইতেছেন এবং মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে টেনে নিতেছে তাকে কেউ। আর ফিরে তাকায় দেখতে পারতেছেন না থেকে, উনি এদিক ওদিক তাকাইতেছেন, কিন্তু দেখতেছেন যে আশেপাশে কোথাতে ছেঁচড়া যাচ্ছে, গাছের পাতা টাতা তার আশেপাশে, তার পুরা মানে অন্যরকম লাগতেছে। তো এক জায়গায় যে মনে হলো তাকে ফেলে দিল, এরকম থাম করে ফেললো এক জায়গায়। তিনি যে পড়ছেন, পড়ে তিনি তাকায় দেখতেছেন যে একটা বাসা, একটা বড় বাড়ি, মানে চেয়ার করলেন চাঁদের আলোতে, যেটা মোস্ট প্রবাবলি একটা জমিদার বাড়ি হবে, কারণ যেরকম বাড়িটার আকার আকৃতি বেশ পুরনো, এবং ওই চাঁদের আলো পড়ে বোঝা যাচ্ছে যে অনেক কারুকার্য করা ছিল, দেয়াল টেয়ালে বড় বড় পিলার আছে। তিনি বুঝলেন যে এটা কোনো জমিদার বাড়ি হবে, এবং মনে হলো ওই ছায়ার মধ্যে, মানে জমিদার বাড়িতে দরজার ওদিকটা দরজাটা খোলা মনে হলো, এবং দরজার ছায়ার মধ্যে কেউ দাঁড়ায় আছে। তিনি দুইটা কণ্ঠস্বর শুনলেন, বলতে নিয়ে আসছিস? একজন ওখান থেকে বলছে যে হ্যাঁ নিয়ে আসছি। যা কুকুরে খাওয়াইতে। তো তার আত্মা আরো উড়ে গেল, মানে তিনি ওই সময় আর মানে রাখতে পারেন না যে তার বলতো কুকুরে খাওয়াইতে। তো তিনি শোনার পরে আর তার মাথার মধ্যে কোনো নাই, মানে সেন্স নাই। তিনি ওই অবস্থায় লাফ দিয়ে স্প্রিং এর মতো উঠে দৌড় দিলেন এবং দোয়া পড়তেছেন, মানে ওনার মাথার মধ্যে আর কিছু নেই, মনে মনে দোয়া পড়তেছেন যে কি বললাম আর কি শুনলাম। দোয়া পড়তে পড়তে তিনি দৌড়াইতেছেন। তো কোন দিকে যে দৌড়ায় যাচ্ছেন এটাও তার খেয়াল নাই, কিন্তু তিনি দৌড় দিচ্ছেন জাস্ট, এবং তিনি যেখানে জায়গাটা ফাঁকা পাইছেন ওখান থেকে দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। কিছুক্ষণ পর তিনি কুকুরের আওয়াজ শুনছেন, যে তার পিছনে মনে হচ্ছে কুকুর দৌড়ায় আসতেছে, এবং মনে হচ্ছে কুকুরগুলা হিংস্র কুকুর যেভাবে ডাকে সেরকম বেশ ভয়ঙ্কর, মানে একদম মানে মনে হচ্ছে যে আপেলেই তাকে একদম মানে ঝাঁপায় ধরবে এরকম। তিনি দৌড়াইতে রাস্তা মনে বুঝলেন যে একটা রাস্তায় উঠছেন, এবং এই যে মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে দুই পাশে, এক পাশে গাছগাছালি, এক পাশে ক্ষেত, ফাঁকা জায়গা। তো অনেক দূর আসার পর তিনি খেয়াল করলেন যে একটা বাসা, মানে ওটা মানে টিনের বাসা, গ্রামে যেরকম হয় সেরকম টিনের বাসা, এবং সেটা ঢোকার রাস্তা আছে পাশে, এবং সেই রাস্তাটা মনে হচ্ছে বেড়া দিয়ে বানানো। তো সুজন সাহেব এত জোরে যে বেড়ার উপরে পড়লেন, মানে দুই হাত এক করে ভয়ে, এবং কুকুরের ডাক শুনতেছেন যে, মানে এত জোরে পড়লেন মনে বেড়া ভেঙে চলে নিয়ে তিনি ওই পাশে যে দরজা ভেঙে ওই পাশে চলে গেলেন, বেড়ার দরজা। তো ঘরের মধ্যে থেকে মনে হলো মানুষজন লাফ দিয়ে উঠছে, কে কে চিৎকার চেঁচামেচি শুনলেন। তো মানুষের উত্তেজিত কণ্ঠ শুনে সুজন সাহেবের মনে হলো ধরে প্রাণ ফিরে আসছে। তিনি মনে হলো যে এত মধুর তার কাছে কোনদিন কোনো শব্দ লাগে নাই, মানুষের কণ্ঠস্বর, যদিও সেগুলো মানে বেশ অ্যাগ্রেসিভ টাইপের, এই কে এখানে কি ব্যাপার, এই তার কাছে এইটা শুনেই মনে হচ্ছে যে তিনি ধরে প্রাণ ফিরে পাচ্ছেন। তিনি শুধু ওখান থেকে বলতে পারেন আমার বাঁচান বলে চিৎকার করছে। তো ভিতর থেকে দেখলো মানুষজন হুড়মুড় করে, কয়েকজন মানুষ মনে বেরোইছে। তিনি অস্পষ্ট ধোঁয়াটে চোখে দেখতেছেন, কারণ তার চোখ একবারে ঝাপসা হয়ে আসছে, তিনি মনে জ্ঞান হারাইতেছেন। তো যাই হোক, তিনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি দেখছেন যে কয়েকজন মানুষ, পুরুষ মানুষ বেরিয়েছে হাতে লাঠি, সরকি ইত্যাদি নিয়ে। তো তিনি একটু ভয় পাইতেছিলেন যে তাকে না মেরে ফেলে বা তাকে না, কিন্তু তিনি আসলে আর সেন্স রাখতে পারেনি, তিনি জ্ঞান হারায় ফেলছেন।
তো সুজন সাহেবের যখন জ্ঞান ফিরছে দেখছে যে তাকে ওই মানুষজন মানে ঘিরে রাখছে এবং তাকে জলপট্টি দেওয়া হইতেছে। তার তিনি মানে ফিল করার চেষ্টা করলেন তার দুই হাতের মধ্যে তারা ওই ঠান্ডা কিছু লাগাই দিছে আর কি, তার হাত ছড়ে গেছিল এবং তাকে জলপট্টি দিয়ে মানে মাথার মধ্যে জলপট্টি দিতেছে। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে বললেন যে বাবা আপনি কে? তো সুজন তখন বিড়বিড় করে বললেন যে আমি এখানে পথিক যাচ্ছিলাম, আমি সমস্যায় পড়ছি, আমাকে এখন আর কিছু জিজ্ঞেস করেন, আমাকে একটু ঘুমাইতে দেন। তো লোকটা বললেন আচ্ছা 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 আপনি বিশ্রাম নেন, কিছু বললো না। তো সুজন সাহেব মানে ঘুমায় পড়ে আর কি আসলে, এবং অনেক দুঃস্বপ্ন দেখতে থাকে। তো কখন তার ঘুম আসছে বা ঘুম ভাঙছে জানে না। তো এরপরে যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা আলো ফুটে গেছে। তো তখন সুজন সাহেবের গায়ে জ্বর, তিনি ফিল করতেছেন তিনি অসুস্থ। তো এই সময় তারা জিজ্ঞেস করলেন যে ওখানে দেখলেন যে হ্যাঁ ওখানে কয়েকজন মহিলা মানুষ চলাফেরা করতেছে, এর মধ্যে বয়স্ক লোকটা আসলো, এসে তাকে আবার জিজ্ঞেস করলো যে বাবা আপনার ঘুম ভাঙছে, কি খাবেন বলেন, কিছু খাবার দেই। তো সুজন সাহেব বললেন যে পানি খাবো। তো তাকে পানি দিল, আরো খাবার টাবার দিল, কিছু জাউ ভাত টাত দিল। দেওয়ার পরে তাকে বলতেছে কি ব্যাপার, আপনি মানে কি কোত্থেকে আসছেন, কি ব্যাপার এরকম, আমাদের বাড়িতে যেভাবে ভেঙে চুরে ঢুকছেন আপনি, বলতেছে ডাকাত পড়ছে। তো তখন সুজন সাহেব বললো যে ভাই আমি এরকম রাত্রেবেলা যাচ্ছিলাম, এরকম এরকম ট্রেন এরকম হারায় এরকম এরকম এরকম। তো তখন ওই মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন যে আরে আপনি তো ওই ভূতের স্টেশনে ঢুকছেন, ওই স্টেশন তো এখন আর চলে না, তো বন্ধ হয়ে গেছে। আর ওইখানে যে জমিদার বাড়ি যেটা আছে এটা অনেক পুরানো, এখানে অনেক উল্টাপাল্টা হইতো। তো ওখানে তো পুরো সুজন সাহেব সবই বললেন যে কি দেখছেন, মানে আপনার ওখানে জিনভূত দেখা দিছিল, ওখানকার জিনভূত যারা আছে অনেকে দেখে, রাতের বেলা ওদিক থেকেও যায় না, আমাদের বাড়ির থেকে বেশ কাছেই জমিদার বাড়ি, ওখান থেকে রাতের বেলা কেউ জানে না, মানুষ ওখানে গেলে নাচের শব্দ শুনে, তারপর ওই জমিদারের হাসির শব্দ শুনে। এখানে মানুষ ছিল যে দেখেছেন দুইটা পা হেঁটে যাচ্ছে জমিদার বাড়ির ওখান থেকে, দুইটা লম্বা লম্বা পা, দুইটা শরীর নাই, দুইটা পা যায় শুধু, এরকমও দেখছে মানুষ। তো মানুষ যায় না, আমার বাসার কাছাকাছি পড়ছে, এখানে কি করবো, তা যাক আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছে, আমার বাসা কাছে ছিল, এখানে আপনি আসতে পারছেন আর কি। তো এই আর কি। তো তারপর সুজন সাহেব ওখানে ছিল, ওই দিন ওখানে আর নড়ে না তিনি। পরদিন তিনি কোনো মতে বলে যে আমি যাব, আমার তো বাড়িতেও খবর দেওয়া লাগবে, নিশ্চয়ই সবাই চিন্তা করতেছে। তো সেই গ্রামের মানুষজন তাকে নিয়ে যেয়ে তাকে পরবর্তী যে স্টেশন যেখানে আছে সেখানে নিয়ে সেই ট্রেনে তুলে দেয়। সুজন সাহেব সেখান থেকে চলে যায় তার নিজের শহরে আর কি, যে চাকরিতে গিয়ে দেখে যে হ্যাঁ তার আসলেই তার ওখানে যে যিনি যে যেখানে থাকতেন তার সাথে রুমমেট নিয়ে তারা তো খুব টেন্স, কি ব্যাপার, কোথায় তার চাকরিতেও তার খোঁজ চলতেছে কোথায়। তো তারপর সে বলে যে কি ঘটছিল সেখানে। তো শোনার পর তো সবাই খুবই অবাক। তার বোনের বাড়িতে যোগাযোগ করা হয়, তারা জানায় বোনের বাড়িতে যে সে এরকম আসছে। তখনকার আসলে কমিউনিকেশনটা এত ছিল না, মসৃণ ছিল না এখনকার মতো। এখন তো মোবাইল ফোন চলে আসে, টেক্সট দেয়। এটা যদিও 90s মানে প্রায় মিড 90s পরের ঘটনা, তারপরও তখনও কিন্তু বেশ কঠিন ছিল যোগাযোগটা। তো যাই হোক, সুজন সাহেবের বোনের বাসায় খবর পাঠানো হয়, মানে রায়হানদের বাসায়, এবং তারা পরবর্তীতে এসে তার মামাকে নিয়ে যায় এখান থেকে, এবং তিনি কিছুদিন বেড়ান বোনের বাসায়। তো ওই সময় রায়হানরা ভয় পেত, ছোট ছিল, ভয় পেত মামাকে নিয়ে, যে মামা ওরকম করে আবার ধরবে নাকি, যেহেতু তার ফুপু বলছে যে তোর মামাকে জিনে ধরছে, তোর মামা তোদেরকে আক্রমণ করবে। তো যেটা এই কেন বলছিল এটা একটা ব্যাপার, জিনে ধরছে যে কথাটা, যে সুজন সাহেব নাকি রাতের বেলা ফিল করতেন যে তার মানে আশপাশ দিয়ে কেউ ঘোরে এবং তাকে মানে কিছু বলতে চায়, এরকম দেখা যেত। ঘুম থেকে চোখ থেকে ভেঙে গেলে দেখতো যে এরকম কেউ একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এবং সে মানে এগিয়ে আসার চেষ্টা করে তার দিকে। তো সুজন সাহেব এই ভয়ে তার বোনকে এই কথাটা বলে, মানে রায়হানের আম্মুকে। তো রায়হানের আম্মু সেখানকার একজন আলেমের সাথে কথা বলেন তার ভাইয়ের এই ব্যাপার নিয়ে। তো আলেম যিনি ছিলেন তিনি বলেন যে আসলে আপনার ভাইকে রুকাইয়া করে দেখতে হবে যে তার উপরে কোনো এরকম আসর আছে নাকি, বা তার উপর নজর ফেলে রাখছে নাকি। তো এইভাবেই তিনি একদিন এরকম একটা স্কেজুল করেন যে অমুক দিন বসবো। তো রায়হানের মামাকে নিয়ে, মানে সুজন সাহেবকে নিয়ে আলেম সাহেব বসেন একদিন এরকম আসরের পরে, এবং বাসার দু একজন ছিল। রায়হান ওখানে ছিল না, তখন সে ছোট, সে আর ওদিকে তাকে তো আর আনা হয়নি। তিনি শুনছেন পরে যে তার মামার উপরে নাকি একটা আসর পড়ছিল বা নজর পড়ছিল, যেটা হচ্ছে যে সে যখন ওই জমিদার বাড়িতে ঢুকে, এবং তখন নাকি ওখানে খারাপ জিন ছিল, যে খারাপ জিন হচ্ছে একটা হচ্ছে যেটা নাকি তাকে ক্ষতি করতে চাইছে, আর সেখানে নাকি আরেকটা মেয়ে জিন ছিল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই মেয়ে জিনের নাকি একটা নজর পড়ছিল সেই সুজন সাহেবের উপরে। তো সেইটাই নাকি তাকে এসে মানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো তার ঘুমের সময়। তো সেই আলেম যিনি ছিলেন তিনি সেই রোকাইয়া করে সেই আসরটা সরায় দেন,
মানে তার উপর আর এটা প্রভাব পড়তে দেন না, তাকে সরাই দেন যাতে সুজন সাহেবকে আর বিরক্ত না করে। কারণ সুজন সাহেব ওই পথ দিয়ে তো আবার যাওয়া আসা করবেন, এবং সুজন সাহেব এটা তো হয়ই, সে যেহেতু ওইখান থেকে চলাফেরা করে বোনের বাসা আসে যায়, তো এটা তো হবেই। তো যাতে তার এই সমস্যা না হয় তখন তাই তাকে রুকাইয়া করে ওই আসরটা তার উপর থেকে কাটায় দেয়। আর সুজন সাহেবকে বলেন যে আপনি কখনো ট্রেনে চলাফেরা করলে রাত যদি হয় কখনো ট্রেন থেকে নামবেন না, মানুষের সাথেই থাকবেন, ওখান থেকে বেরোবেন না। ওই রেল লাইনের আশেপাশে হাঁটা চলা করাটাও ভালো না। হ্যাঁ, ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এত বড় ধুধু প্রান্তর জায়গা, এবং জানেন তো। আর পুরানো স্টেশনে নামবেন না, ওগুলো অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত জায়গা, ওইসব জায়গায় নামবেন না। ওইসব জায়গায় ওইসব জিনিস চলাফেরা করে, হ্যাঁ, মানুষকে ভয় দেখায়। তো তখন ওই সুজন সাহেব বলছিল যে উনি কি কি দেখছে, তখন ওই হুজুর বলছিল যে এগুলো ভয় দেখায় মানুষকে। ওই ধরেন কোন একটা পুরানো কোন একটা ওখানে স্মৃতি আছে, কোন উল্টাপাল্টা কিছু ঘটছিল, সেই জিনিসটাকে ইমিটেট করে ওই জিনটা দেখায় মানুষকে, দেখায় যাতে মানুষ ভয় পায়, মানুষ যাতে ওই জায়গায় এড়ায় চলে, এবং সেটা তার জায়গা হয়ে যায়। তখন সে তখন ওইখানে রাজত্ব করে, ঘুরে ফিরে নিজের মতো থাকে, আর ভয় দেখায় সে আনন্দও পায় মানুষকে। আর ওই যে পুরনো বাড়ি, অ্যাবান্ডন বাড়ি, এইসব জায়গায় তোরা থাকেই, এবং অনেক রকমের অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, এবং তারা ওই যে যারা ওই ধরনের জমিদার যারা ছিল বেশি বিলাসী, তারা ওখানে কালো জাদুর চর্চা করতো। তো কালো জাদুর চর্চার ফলে তারা অনেক রকম অপকর্ম করছে। তো অপকর্ম করার ফলে সেখানে এই ধরনের আজে বাজে এন্টিটিস গুলো ওখানে জড়ো হয় থাকে, তারা মানুষকে ভয় দেখে, নাচতে দেয় না, এগুলো তো ঘটেই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুজন সাহেবের কাছ থেকে ওইটা দূর করে দেয়, আর সুজন সাহেব পরবর্তীতে আর এই সমস্যায় পড়েন নাই আর কি। তো এই ছিল রায়হানের পাঠানো ঘটনা। ডিয়ার লিসনার, এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা ছিল। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে এখন থেকে প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনাগুলো রাত 10টা বাজে পাবলিশ করা হবে। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের হরর স্টোরি শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। তবে আপনারা কোন ধরনের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আশেপাশে কোনো ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তো ডিয়ার লিসেনার, আজকে জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।